আমরা এখন বসে আছি রাজবলহাট, কুলটিয়া গ্রাম, কবি হেমচন্দ্রের জন্মস্থান। তবে রাজবলহাটের আর একটা পরিচয় আছে। সেই ব্রিটিশের আমল থেকে রেশম শিল্পের জন্য প্রখ্যাত ছিল রাজবলহাট। আজকে আমরা যে তাঁতের শাড়ি পরি, সেই তাঁতের অনেকই তার শুরুয়াত এই রাজবলহাট থেকে। কিন্তু কেমন আছেন তাঁতিরা? কেমন আছেন ওই মানুষগুলো যারা দিনে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করে আমার আপনার পরনের এই সুন্দর তাঁতের শাড়িটা তৈরি করেন? কেমন আছেন সেই পরিবারের ছেলেমেয়েরা? তারা কি আর তাঁত শিল্পের শিল্পী হতে চান? তারা কি এত শতকের পুরনো বাংলার শিল্পকে বাঁচাতে চান, আগলে রাখতে চান? কেন চান না? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা চলে এসেছি রাজবলহাটে। জাঙ্গিপাড়া, রাজবলহাটের বিভিন্ন তাঁত শিল্পীদের বাড়িতে যাব আমরা। আসুন আমাদের সঙ্গে এই সফরে। আপনি কবে থেকে এই তাঁতের কাজ এই করছেন? তাঁত করছি সে বহু মানে বোধহয় 30-40 বছর আগে থাকতে। আচ্ছা, মানে বাড়িতেই তাঁত ছিল? হ্যাঁ, বাড়িতেই ছিল। আগে তো আমার স্বামী যখন মারা যাওয়ার পর থেকে আমি একাই করতে হচ্ছে, তখন করতো। তখন পারতো, শিখতে হয়েছিল যে নাহলে খাবো কি করে করে। আর নিজের তো পেটটাকে চালাতে হবে। মেয়েদের ছোট্ট সাথে আমার বাবা, ওর মা বাবা মারা গেছে, তখন মেয়ে ক্লাস 3-তে পড়ে। আচ্ছা। আর সেই মেয়েকে 12 ক্লাস পড়িয়ে বিয়ে দিয়েছি, ছোট মেয়েকেও বিয়ে দিয়েছি, পড়াশোনা করি যাই হোক করে নিজেই এই কাজ করি হয়েছে আর কি। খুবই অভাবের মধ্যে মানুষ হয়েছে আর কি। এই যে আপনারা যে তাঁত বুনছেন, একটা সময় তো এই এলাকার তাঁত খুবই প্রসিদ্ধ ছিল। মানে আমি বইতে পড়ছিলাম যে ব্রিটিশ আমলে আর কি এখানে তাঁত, সিল্ক এগুলো সব শুরু হয়েছিল। কিন্তু এখন তো আর সেই শিল্পটা সেরকম নেই। বহু তাঁত শিল্পী তারা কাজ পাচ্ছেন না। কি সমস্যা? কেন গন্ডগোল হলো? কি মনে হয় আপনাদের? যে ওরকম একটা প্রতিপত্তির জায়গা থেকে আজকে শিল্পীরা তাদের মর্যাদা পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না। মেন সমস্যা হচ্ছে আমরা এতে পয়সা পাচ্ছি না, যার জন্য লোকেরা অন্যান্য কাজ করছে। আচ্ছা। এই লাইনে আসছে না, তাঁতের লাইনে আসছে না। বিশেষ করে ইয়াং ছেলেরা এই লাইনে আসছে না, কারণ মানে টাকা পাওয়া যায় না, টাকা পয়সা পোষাবে না। আপনারা এমনি কত কত ঘন্টা কাজ করেন দিনে? দিনে যে যেমন ডিউটি দেবে। আচ্ছা, ডিউটির উপর নির্ভর করছে। মহাজন যা দেবেন। তখন তো সব হাতে বোনা, হাতের তাঁতি ছিল, তখন তো পাওয়ার লুম না, আসেনি। এখন তো অনেক পাওয়ালুম হয়ে গেছে। এখন সব মেশিনের দ্বারা অনেক শাড়ি হয়ে যাচ্ছে, মানে অল্প সময়ের মধ্যে সেটা বিক্রি বেশি হচ্ছে। আর এর অল্প এখন কেউ এরকম শাড়ি এত কষ্ট করে কেউ শাড়ি করছে না, প্রচুর এর পরিশ্রম দিতে হয়। একটা তাঁতের শাড়ি বুনতে গেলে 3টে লোকের পরিশ্রম দিতে হয় এর সঙ্গে, তবে একটা শাড়ি হবে। কি কি করে মানে এই সুতোটাকে মানে গুটিয়ে সেই মারের মধ্যে করে হাতে করে সেটা গুনতে হবে, আবার শুকিয়ে সেটাকে বাটতে হবে। এই যে নলিটা তৈরি হয়েছে এইভাবে করতে হবে, এই যে এইভাবে করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এইরকম সুতো হ্যাঁ, থেকে? ওই রকম সুতো করতে হবে। আচ্ছা, মানে অনেক রকম পদ্ধতি এই জিনিসটা, তবে একটা শাড়ি তৈরি হয়। আপনারা কি মানে কোনো মহাজন আসে? হ্যাঁ, মহাজন? আমরা মহাজনের আন্ডারই কাজ করি, তাকে করে দিই, সে এলে মানে পয়সা দেয় আর কি, সামান্য পয়সা আর কি। আচ্ছা, বুঝতে পারছেন? এইভাবে কাজ করি। সপ্তাহে বললেন দুটো? হ্যাঁ, 2টো শাড়ি হয়, ওই 400-500 টাকা হয়। ওই তার থেকে আবার আমাকে লেবারকে পয়সা দিতে হয় যারা এগুলো করে। হ্যাঁ, তাদেরকে দিতে হয়। খুবই অভাবের মধ্যে চলে, কি করবো, এই বয়সে তো কিছু করার নেই। তো কি আর করবো। এই যে ডিজাইন কি হবে, ডিজাইন কি হবে সেটা মহাজন করে দেয়, সেইটা আমাদের করতে হয়। আচ্ছা, ছক করে দেয়, সেই ছকটাকে আমাদের ভেবে করতে হয়। আচ্ছা, যে কি ডিজাইন হবে বাড়িতে, কি কোনটা হবে, এইরকম ধরনের করে দেয়। এর মধ্যে তৈরি করতে হবে, সেগুলোকে ছক দেখে আঁটতে হয়। হ্যাঁ, আঁটতে হয়, এগুলোকে আবার সেই নাম্বার দেখে দেখে আঁটতে হবে। আচ্ছা, এটা অঙ্কের মতো প্রায়। হ্যাঁ, মানে যদি অঙ্ক না বোঝে, সে একটা এদিক ওদিক গেলে ডিজাইন নষ্ট, তাই তো? হ্যাঁ, এইভাবে পরিস্থিতি। আর এইটা কতদিনের পুরনো? এইটা এইটা এই একটা চরণ করলে, একটা মানে এই জিনিসটা তৈরি করলে আমার তো অল্প 2টো শাড়ি বুনি 8 মাস 7 মাস করে যায় আর কি। আচ্ছা, এটা কি শাড়ি? এটা কি? এটা নরম কাপড়। আচ্ছা, টুইস্ট যাকে বলে, টুইস্ট। এখন হচ্ছে নরম, সেই নরম কাপড়। আচ্ছা, এবারে একটা কাপড় তো একদিনে সবাই বুনতে পারবে না, তো 2 দিন লেগে যাবে। তখন 200 টাকা 250 টাকা রোজ পড়ছে। তাতে কি হয়? হ্যাঁ, কিন্তু একটা সময় তো এখানকার তাঁত আর কি খুবই পপুলার ছিল, হ্যাঁ, তখন রাজবলহাটের ছিল। তাঁত। রোজগার নাই বলি তো অন্য লাইনে চলে যাচ্ছে সব। তো আপনারা কি সব মহাজনের থেকে কিনে আনেন? হ্যাঁ, এগুলো সব মহাজনেরই। সবই তাদের অর্ডারি শাড়ি আর কি? হ্যাঁ, এগুলো অর্ডার। এবার আমাদের 2-1 পিস
বেশি যেগুলো হয় হুম। সেগুলো আমরা কি মনে হয় আপনার কি করলে মানে একটু সাহায্য হতে পারে তাঁতিদের? যে সাহায্য বলতে কি আমাদের তো নিজেদের বিক্রির জায়গা নেই, হুম বিক্রির জায়গা প্লাস মানে এই যে মেটেরিয়ালস কেনার হুম। সেই সব জায়গাগুলো চাই। মানে সেগুলো যদি হ্যাঁ মেটেরিয়ালটা কম টাকায় পাওয়া যায় হ্যাঁ আর মার্কেটটা যদি নিজেদের মতো করে তৈরি করা যায়। হ্যাঁ। হুম এটা তো মানে আমরা কাজ করছি মহাজনের আন্ডারে, ঠিক, মহাজনই অনেকটা টাকা কমিশন মাঝখান থেকে মেরে নিচ্ছে। তারা তো লাভ করবেই। তাই তো, তাই তো, যারা আসলেই হ্যাঁ পরিশ্রম করছেন তারা টাকাটা পাচ্ছেন হ্যাঁ না। হুম। আপনি যে কাজ করেন আপনার সঙ্গে আরো মানে কেউ রয়েছে কাজ করার? আমার স্ত্রী থাকে তো। আচ্ছা। এই তাঁতের কাজটা একার নয়, পরিবার মানে মিলে করতে হয়। পরিবার নিয়ে কাজ। হুম। মানে এই সুতোটা তৈরি করে দিলে তবে আমি বুনতে পারবো তো, আচ্ছা, সেই সুতোটা আপনার স্ত্রী কিন্তু তৈরি আমি করে দেন? যদি আমার বাড়িতে সুতো করে বুনতে যাই তাহলে কাজই হবে না। তো সুতোটা আপনারা কিনে আনেন? হ্যাঁ হুম। আপনার যদি ধরুন সরকারের কাছে কি মানে আপনারা কি কোনো সাবসিডি পান? না ইলেকট্রিসিটির সাবসিডি পান? না না আমি শুনছিলাম না আগে আমার কোঅপারেটিভ ছিল, সেখান থেকে ছেলে মেয়েদের বৃত্তি দিত, আমার সেগুলো? সাবসিডি বলতে কি আমার যে মিটারটা আমার আলাদা করা আছে, হুম। ওই 75 ইউনিটের কম ওঠে বলে আমার মানে বিল আচ্ছা, মানে দিতে হয়। তাঁতি হিসেবে আপনারা কোনো না সাবসিডি কিচ্ছু না পান না সরকারের থেকে? না। আপনাদের কোনো কার্ড আছে, উইভারের যে কার্ড হ্যাঁ হয়, কার্ড আছে তো। সেই কার্ড থেকে কোনো কিছু? না কার্ডই হয়েছে, কার্ডের কিছু সুযোগ সুবিধা নাই। হুম। পাওয়ার লুমও রয়েছে, হ্যাঁ হ্যান্ডলুমও রয়েছে। হ্যাঁ তো এই দুটোর মধ্যে পার্থক্য কি মানে? পারলুম বলতে গেলে পারলুমে একটু রোজগার বেশি হচ্ছে, আচ্ছা। এখানে রোজগার কম। হুম। কিন্তু এবার ওটা করতে গেলে ওর মূল্য চাই, টাকা চাই, টাকার ব্যাপার আছে, এবং ঘরের জায়গাটাও ডবল জায়গা চাই, হুম। সেই জায়গাটাও থাকা চাই এবং টাকা চাই, দুটো জিনিস। কত টাকা লাগে একটা পাওয়ার লুম একটা সেট 1 লাখ করতে? টাকা লাগবে। 1 লাখ টাকা। আর এই রকম যারা হাতে এটা আমাদের আছে পুরোদন, সেইভাবে চলছে এগুলো আমাদের। বাড়ির আর কি? হ্যাঁ আচ্ছা। এতে যে টুকটাক সারানোশুনি করতে হলে পরে হয়ে যায়, কিন্তু ওতে 1 লাখ টাকা ক্যাশ বার করতে হবে। একটা পুরো ঘরের মাপ চাই একদম। আচ্ছা। এটা যা আধখানা ঘরে মানে একটা ঘরে 3টে দাঁত পড়বে, সেখানে ওখানে একটা দাঁত পড়বে, সেই জায়গাটা চাই, সেই জায়গাটার সমস্যা আছে, টাকারও সমস্যা আছে। কিন্তু এতে কিন্তু রোজগার কিন্তু সীমিত, মানে মানে ওই ভাত আর কন্ট্রোলের রেশনের চালে ভাত আর ওই সুতি টুকটাক সবজি সাবজা খাওয়া, মাস সপ্তাহে একদিন এই খাওয়া, এর বেশি খেতে পাওয়া যায় না। অসুখ বিসুখ করলে মানে আজকে অসুখ করলে হয়তো 1 সপ্তাহ পর ডাক্তারখানা যাওয়া হয়, হসপিটালে গেলে না হলে আবার ডাক্তারখানা যেতে হয়, এর চেয়ে বেশি কিচ্ছু হয়নি। একদিন এতে রোজগার ছিল, এ থেকেই মানুষ খেটে ঘরদোর সবকিছু বাড়ি ঘর আগে হয়েছে। কিরকম রোজগার ছিল? আগে ভালো রোজগার ছিল, জিনিসপত্রের দাম সব কম ছিল, কিন্তু এখন সমস্ত জিনিসের দাম বেড়েছে। সুতোর দাম বেড়ে গেছে। সুতোর নয়, খাবারপত্র, জিনিসপত্র সমস্ত কিছু, ফোন রিচার্জ থেকে আরম্ভ করে কারেন্টের থেকে সমস্ত কিছু বেড়ে গেছে। তখন পাখা না চালিয়ে তাঁত বোনা হতো, এখন এত গরমের তাপ পাখা সবসময় চালাতে হচ্ছে, নাহলে তাপ হয়ে যাবে, কিন্তু বিদ্যুতের বিল দিতে হবে তোমায়। আপনারা কোনো সাবসিডি পান না? না, এতে কোনো সাবসিডি কোনো কিছু নেই, আমাদের তন্তুবাই নাই তো এখানে। যেটা টাকা আসছে, যে পার্টি আসছে, যে রাজত্ব আসছে, প্লাস্টিক ফাস্টিক হবে, টাকা তুলছে, নিয়ে ভাড়া ঢুকে দিচ্ছে। এই যে আরবারে সব টাকা এলো, সব ফর্ম ফিল আপ করা হলো, যখন তামালদা প্রথম যখন ছিল আমাদের পঞ্চায়েত সমিতি, ওখানে যাওয়া হলো, যে বললো ঠিক আছে আপনি সব জায়গায় টাকা দিলেন তাঁতের, আমাদের হাতে টাকা দেওয়া হলো, যেহেতু যাদের জমি আছে, কে চাষ করছে দেখেনে, জমির কাগজ অনুযায়ী সে টাকা পাচ্ছে, চাষি কিন্তু টাকা পায়নি। হ্যাঁ, তাহলে আমাদের তাঁতে যেহেতু আমার কাগজ আছে, কার্ড আছে, আমার তো নিশ্চয়ই টাকা পাবো, কিন্তু আমরা টাকা পাইনি। তামালদা বললো ঠিক আছে ওটা অন্য বাবদে আমি টাকা কিন্তু ভোটের পর আমি দেওয়া হবে। কিন্তু ভোটের পর এখানে বিজেপি আর তৃণমূলের সঙ্গে দ্বন্দ্ব লাগাতে এই পাড়াতে বহু ঝামেলা করলো, সবাই তৃণমূলের পার্টি এসে ঝামেলা করাতে সবাই চুপচাপ হয়ে গেল, কেউ গেলনি আর টাকা দিলনি। ইতিপূর্বে আবার ইদানিং একটা ফর্ম ফিল আপ হলো, অনলাইনে ফর্ম ফিল আপ হলো, কোনো সমস্ত পার্টির লোক কেউ জানেনি, কেউ কাউকে খবর দেয়নি, সব নিজেরা ওখান থেকে এখান থেকে খবর পেয়ে সবাই যে সব অনলাইন করলো, কাছে কাগজ সব ফিলিপার করে অনলাইন করে সব জমা দিল, যে জমা দেওয়া সব কাগজপত্র ছাপতে পুরো হয়ে গেল, সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে মিটিং হয়ে ওরা নিজেরা বৈঠক করে বাড়ি পেছু মানে একটা করে সবাইকে নিয়ে বললো পঞ্চায়েতে সমস্ত জমা দিতে হবে, সব জমা দিয়ে দিল, টাকা আড়াইলো না, টাকা ছাড়া হয়তো এসেছে কি আমরা জানিনি, সে ঝেড়ে দিয়েছে, আমরা কিন্তু কোনো অ্যাকাউন্ট পাইনি। আপনাদের দিনে মানে সপ্তাহে কটা করে শাড়ি হয়? সপ্তাহে 4টে কাপড় হয়। 4টে কাপড় মানে সবকটা মিলিয়ে? হ্যাঁ, ও 4টে কাপড় হয়, 200 টাকা করে দিন রোজগার হয়। 200 টাকা করে দিনের রোজগার, তাতে হয় ছেলে মেয়েদের পড়াশুনো? ওই হচ্ছে
তুমি কোন ক্লাসে পড়ো? শিশু শাড়ি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নীলাশা কুন্ডু। নীলাশী। নীলাশী, বড় হয়ে কি হতে চাও? ওই তো এই ডাক্তারবাবু হয়েছে। ডাক্তারবাবু হতে চাও? বাহ, ভেরি গুড। তারপরে তুমি ডাক্তারবাবু হয়ে কি করবে? সবাইকে ওষুধ দেবে? সবাইকে ভালো করে দেবে যার অসুখ হবে। ঠিক আছে। আর তুমি তুমি কি হতে চাও? আমি এখন ব্যাংকিং লাইনে আছি। আচ্ছা। ব্যাংকে কোনো অফিসার বা ক্লারিক্যাল কম্পিটিটিভ পোস্টে, এক্সাম। হ্যাঁ, আচ্ছা। ব্যাংকিং প্রিপারেশনের জন্য আছি, এখন হুম, হুম। প্রিপারেশন নিচ্ছি। তো তুমি তো ছোটবেলা থেকে ধরো দেখেছো বাড়ির লোকজন তাঁত বুনছেন, এবং আমি যতটা আমরা পড়েছি যে এই এলাকার তাঁত একসময় মানে বিশ্ববিখ্যাত ছিল, হ্যাঁ, হ্যাঁ। ব্রিটিশরা সেখানে সব শিল্প স্থাপন করেছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার কি মনে হয় যে তোমার এই তাঁত শিল্পের মধ্যে যুক্ত হওয়ার ইচ্ছা হয়? এখন বর্তমানে তো এই পরিস্থিতি তো খুবই খারাপ, বিক্রি হয় না, তেমন মজুরি পাওয়া যায় না, যেটা ন্যায্য দাম সেটা পাওয়া তো যাচ্ছে না এখন বর্তমান পরিস্থিতিতে। তো ইচ্ছা তেমন নেই, পরবর্তীতে যদি অন্য কোনো ভাবে কিছু দেখা যাবে। মানে আমরা দেখেছি এখন এই হ্যান্ডলুম শাড়ি পুরোপুরি এইটার উপর নির্ভর করে এখন বর্তমানে আর থাকা যাবে না। ঠিক। অন্য কোনো সাইডে এটা রাখা যেতে পারে কোনোভাবে, মানে একটা শখের মতো করে রাখা হ্যাঁ, যেতে হ্যাঁ। পারে, কিন্তু এর উপর উপার্জন না, নির্ভরশীল হওয়া না। যাবে না, তাই তো? সেইভাবে কিছু হবে না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, রাজস্থান হতে পারে, গুজরাট হতে পারে, তারা এই হ্যান্ডিক্রাফটকে একটা বড় ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই যে আমি যে জামাটা পরে আছি, এটা গুজরাটের, ওদের একটা কালা কটন বলে একটা টেক্সটাইল হয়, সেইটা। এবার আমাদের বাংলাতেও তো প্রচুর এরকম রয়েছে, জামদানি হতে পারে, রাজবলহাটের তাঁত হতে পারে, বেগমপুরি ইত্যাদি, কিন্তু সেইটা নিয়ে এইরকম পরিকল্পনা নেই। বা মনে হয় না এইটা আমরা ভাবতে পারি যে আমরা একটা কোঅপারেটিভ করি, যেখানে আমরা আমাদের এই শিল্পটাকে বাঁচাই, এবং যাতে যারা কাজ করছেন তারা সঠিক মজুরি পান, সঠিক মার্কেটিং হোক, সঠিক বাজার হোক, এরকম ভাবতে ইচ্ছা হয় কখনো? হওয়া তো উচিত, হুম। কিন্তু হচ্ছেটা তো হচ্ছে, এখন তো হচ্ছে না, কিছুই তো সেরকম ভাবে হচ্ছে না। আর যদি এখানে কোনো কোঅপারেটিভ কিছু নেই না? না না না, কোঅপারেটিভ থাকলে তো সুবিধা, যে অনেক তাঁতিরা তারা যদি একসাথে কেনেন, হ্যাঁ, তারা নিজেরাই বানালেন এবং নিজেরাই বিক্রি করলেন, তাহলে মহাজনেরা এক্সট্রা তারা যে মুনাফাটা করতে পারে সেটা করতে পারে না। না, কিন্তু সেটা এখানে পারবেন, সেখানে এখানে নেই, সেটা কোঅপারেটিভ নেই। কোঅপারেটিভ হলে সুবিধা। হ্যাঁ। আমি যখন ইলেকশনের সময় এসেছিলাম, হুম। তখনই আমার মনে হয়েছিল যে যেরকম ধনেখালির নাম আমরা জানি, বেগমপুরীর নাম আমরা জানি, এইখানেও এত মানুষ তাঁত বোনেন, কিন্তু তাদের সেইভাবে পরিচিতি নেই। ফলে আমি ঠিক করেছিলাম যে একবার এসে আমি জানতে চাইবো যে কি আলাদা, বা কিভাবে আমরা কি সাহায্য করতে পারি। এই এলাকার তাঁতের কোনো স্পেশাল কিছু রয়েছে, কোনো বুনন টেকনিক বা কোনো ডিজাইন? হ্যাঁ আছে, সেটা মেশিনে তাঁত। আমার পাশের বাড়িতে আছে, মেশিনে বুনছে। আচ্ছা। 1 লাখ টাকা লাগবে, কিন্তু ওই মেশিনটা তৈরি করতে? মেশিনটা 1 লাখ টাকা খরচ, কিন্তু সেটা আচ্ছা। আমরা পাবো কোথায়? যার টাকা আছে সে করছে। আমাদের মেশিনে হলে তাড়াতাড়ি শাড়ি হ্যাঁ, তৈরি হয়। একদিনে 3খানা, যেরকম ডিউটি দেবে 3খানা কাপড় বুনবে, ঠিক 200-250 টাকা মজুরি আছে তাতে। আচ্ছা, ফলে মানে একদিনে 600 টাকার হয়ে গেল হ্যাঁ, প্রায়, তার হ্যাঁ, হয়ে 3 গেল। গুণ। হ্যাঁ। ঠিক। এই যে ধানের শীষের মতো যেটা হচ্ছে, এই যে এখানে ডিজাইনটা, ওই শাড়ির এটা এটা হচ্ছে কাপড়ের ইয়ে, মানে লাস্ট লাস্ট যে ছিলেটা এটা। আচ্ছা। না, ওই যে সাদা ধানের শীষের মতো যে, এইগুলো না ওই যে এই লম্বা যেটা যাচ্ছে, এটা একটা কি বলবো আমরা, এতে খেঁজির ছড়ি বলা হয়। কি বলা এটা হয়? পাকিয়ে, খেঁজির ছড়ি, এটা পাকিয়ে আচ্ছা। কাপড়ে দিলে কাপড়ের এটা দেখতে ভালো হয়। এটা পাকিয়ে দিতে হয়। আচ্ছা, খেজুর ছড়ি। হ্যাঁ, খেঁজির ছড়ি আমরা বলি। খেজুর ছড়ি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইসব কাপড়ে তো দিলে একটা সৌন্দর্য আছে। এখানকার তো আমরা সবাই জানি রাজবলহাটের তাঁত, সেটা খুব পপুলার, খুব প্রসিদ্ধ, কিন্তু এখন বহু ছেলেমেয়েরা তো আর তাঁতের সাথে যুক্ত হতে চাইছে না। এই যে একটা সময় সে ব্রিটিশ আমল থেকে যেখানে তাঁত তৈরি হতো, সেখানে আজকে যে এইরকম মানুষ শিল্প থেকেই দূরে চলে যাচ্ছে, এর কারণ কি? আপনাদের কি মনে হয়? আর কি করলে আমরা এই অবস্থা থেকে বেরোতে পারি, আমাদের শিল্পী, আমাদের শিল্প দুটোকে আমরা বাঁচাতে পারি? প্রথমত কথা হচ্ছে এই শিল্পটার সঙ্গে 5 জন জড়িত আছে, এমনকি একটা বাচ্চা ছেলেকে পর্যন্ত কাজে লাগে। তারপর প্রচুর কষ্ট, এবং তার যে শাড়িটা যে তৈরি করছে সেই শাড়ির কিন্তু দাম পাচ্ছে না সেই তুলনায়। মহাজনরা নিচ্ছে, নিয়ে তারা মোটামুটি একটা লাভের অঙ্কে থাকছে, কিন্তু শিল্পী সেইভাবে রোজগার না করতে পারার জন্য তার সাংসারিক চাপে পড়ে যাচ্ছে, সেই জন্য সে আর এই মানে পেশা থেকে বঞ্চিত হচ্ছে। এটাই মূল কারণ আর কি। এখানে কি কোঅপারেটিভ বা এরকম কিছু হ্যাঁ, আছে? ছিল, হ্যাঁ, cooperative কোঅপারেটিভ আছে। থাকলে তো বোধহয় মহাজনের মহাজনরা ওই সেখানে সমস্যাটা কাজ কম হয়। করতো, কিন্তু সোসাইটি থেকে সেইভাবে সুবিধে পায়নি। আচ্ছা তার থেকে মহাজনরা বেশি পয়সা দিত, যার জন্য সোসাইটিটা বসে গেল। আচ্ছা। এখানে আছে এখনো কিছু কিছু সমিতি চলছে, যেগুলো সব বড় সমিতি, সেগুলো তাদের পয়সার আর্থিক অবস্থাটা ভালো আছে, সেই হিসেবে তারা এখনো পর্যন্ত চালাচ্ছে। ছোট ছোট সমিতি বসে যাচ্ছে।
এই রাজুলাটের নাম করেই তো ধনেখালির শাড়ি তাই তো, আগে তো এখানেই বুনতো, একদম। সেটা ধনেখালিতে গিয়ে বিক্রি হতো, হ্যাঁ, আর ধনেখালির তারপর নাম দিয়ে হয়। তারপরে ধনেখালির শাড়ি হয়ে গেল। আসলে তো বোনা এইখানেই, আমি যদি ভুল না বলি। একদম। হুম, আবার আপনার 2 নম্বর রাজবলহাটে ধনেখালি তৈরি। 2 নম্বর ধনেখালি যাকে বলে বেগমপুর, বেগমপুর, ওটাকে হ্যাঁ। 2 নম্বর ধনেখালি বলে। আচ্ছা, কেন? আমরা জানি না, ওটা ছোটবেলা থেকেই শুনে আসছি। আচ্ছা, ওই জন্য কোয়ালিটিটা এখানে এখানে 1 নম্বর কোয়ালিটি রাজবলহাটে। একদম। আপনারা কোনো সাবসিডি পেতেন সরকার থেকে, যে বিদ্যুতের কিছু ভর্তুকি পাওয়া, জলের ভর্তুকি? আমি শুনছিলাম ওখানে সমবায়তে যারা কাজ করতেন তারা বছরে বোধহয় 100 টাকা করে দিতেন, আর তারপর ছেলে মেয়েদের প্রভিডেন্ট ফান্ডের জন্য হ্যাঁ পেনশন বা এরকম কিছু, সেরকম আপনারা কিছু পান? পেনশন যারা 60 বছরের বয়সের পর 12 বছর কাজ করার পর সে পেনশনের আওতায় আসে, সেটা সমিতির সমিতি থেকে, সরকার থেকে না? সমিতির মাধ্যমে, আচ্ছা, সরকারি ভাবে নয় কিন্তু। যারা সমিতির মধ্যে রয়েছে তারাই পাবে খালি? তারাই পায়। ঠিক। যারা মহাজনের কাছে কাজ করছে তারা কিন্তু ওইটা থেকে বঞ্চিত। এবার বয়স্ক মানুষ 80 বছর বয়স, তারাও দেখছি তারা এখনো বুনছেন, কারণ না বুনলে আছে, কিছু পাবেন না। বাধ্যতামূলক। আপনি বলছিলেন যে চোখে চশমা লেগে গেছে সবার তাঁত বুনতে বুনতে, হ্যাঁ? দেখতে পাবে না। দেখতে পাবে সব চশমা সূক্ষ্ম। না নিলে কিচ্ছু নয়, সব চশমা নিয়ে সুতোর কাজে সব সময় চশমা। আমাদের সব সময়তেই চশমা করে থাকে, এই আমার সময়টা একবার ঠিক দেখা যায়। আর এই যারা আমার প্রজন্মের লোকজন, তারা আর কেউ তাঁতের সাথে যুক্ত হতে চাইছে না, তারা অন্য কাজ করছে সব। সব চলে যাচ্ছে। এবার এই যে একটা এত বড় শিল্প, সেটাও তো আস্তে আস্তে মুছে যাবে, কেউ জানবেই না আর। হ্যাঁ, করবে, সেটাই তো হচ্ছে। সব এই পাড়াটায় কত সব তাঁত বসতি হয়ে গেছে। কজন আর বুনে এই কজন, এই যেগুলো আমরা কি করব, আমরা কোথায় বা যাব, আমরা কি কাজ করব? মানে ভারী না হয়ে হালকা ভোল বুনছি, কি করব? সেটা তো মজুরি কম, মজুরি কম তো কি করব? কিছু তো আনতে atleast হচ্ছে আসছে। বেশি, সে 4টের জায়গায় 5টা বুনতে হচ্ছে, কি করব? তাই তো। এরকম সংসার চালানোর অসুবিধা হয়ে যাচ্ছে। ওই মজুরিতে কি করে সারাদিন রাত ওই সুতো করা, প্রচুর খাটুনি, সুতো করা, ঘরেতে বাইরে দিলে কোথায় পয়সা পাবো, অনেক পয়সা দিতে হবে, তাই তো, সেই তাই তো। ঘরেতে সুতো করে নিয়ে আবার তাঁত বোনা, প্রচুর খাটুনি। তারপর শুধু তাই নয়, সংসারেতে যত কাজ, সংসারের কাজও তো মেয়েদের করতে হয়, সেগুলো রান্না বাড়া, সব, বাচ্চাদের। সব যত করতে সব ভোর থেকে করা, সেই শেষ নাই করা। খোকা ঘুমালো পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এতক্ষণ আমরা ছিলাম রাজবলহাটে। রাজবলহাটের তাঁত শিল্পী, রাজবলহাটের সাধারণ মানুষ, তাদের কথা শুনলেন আপনারা। একটা সময় তাঁত শিল্পের মধ্যে দিয়ে যে রাজবলহাট তৈরি হয়েছিল, যেখানের সাধারণ পরিবারের শ্রমজীবী মানুষেরা স্বপ্ন দেখেছিলেন ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, যারা ছিলেন স্বয়ং সম্পূর্ণ, আজকে সেই বাড়ির বড়রাই আর নতুন করে তাঁত ছুঁতে চাইছেন না। তারা বলছেন রেল লাইনের কাছাকাছি থাকলে এতদিনে আমরা অন্য কোনো কাজে চলে যেতাম। সেই পরিবারের আগামী প্রজন্ম, অর্থাৎ আমাদের প্রজন্ম, তারা আর তাঁত শিল্পের সঙ্গে যুক্ত হতে চান না। তাদের প্রশ্ন, যে তাঁত বুনে আমার মা বাবা আমাকে খাবার খাওয়ালো, বড় করলো, সেই তাঁত বুনে তো এখন আমার ঘর চলবে না। আমাদের চাই অন্য কিছু, সম্মান, পরিশ্রমের ঘামের দাম। যে মানুষ আমাদের কথা শুনছেন, যে মানুষ তাঁতের শাড়ি পরেন, যে মানুষ হ্যান্ডলুম প্রোডাক্ট কিনতে চান, যে মানুষ হ্যান্ডলুম পোশাক আশাক পরে নিজেদের খুব এস্থেটিক দেখাতে চান, তাদের কাছে প্রশ্ন রইবে, আসলে যারা আপনাকে আমাকে সুন্দর করে তুলছেন, আসলে যাদের জন্য আমি আর আপনি সাস্টেনেবল হয়ে উঠতে পারছি, তাদের জন্য আমরা আদৌ ভাবি কি? তাদের মজুরি, তাদের ভর্তুকি, তাদের পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনো করার ইচ্ছা আকাঙ্ক্ষা, বয়স হলে পেনশন, সেগুলো নিয়েও হয়তো ভাবার সময় এসেছে। আমাদের সঙ্গে থাকুন আরো এমন অনেক নতুন নতুন সফরের জন্য। নমস্কার।